পৃষ্ঠা ১৫০। অনুচ্ছেদ রচনা। আমরা যা কিছু দেখি বা যা কিছু ভাবি সেই অভিজ্ঞতাকে বলা বা লেখার মাধ্যমে প্রকাশ করি। এই অভিজ্ঞতাটা বিভিন্ন পরিমাণে প্রকাশ করা যায়, বিস্তৃতভাবে, মাঝারিভাবে বা অল্পভাবে। বিস্তৃতভাবে বা মাঝারিভাবে প্রকাশকে আমরা প্রবন্ধ বলি, আর অনুচ্ছেদ হলো অল্প পরিমাণে অভিজ্ঞতা প্রকাশ। আর এই অভিজ্ঞতা প্রকাশের মধ্যে এমন একটি বাচনভঙ্গি চাই যাতে যুক্তি বা তথ্যের ক্রমশৃঙ্খলিত সঙ্গতি থাকে এবং ভাষাও যথাসম্ভব সরস ও প্রাণবন্ত হয়ে ওঠে। সংস্কৃতে কিছু লিখতে গেলে মনে রাখতে হবে কর্তৃবাচ্যের বাক্যরীতিতে কর্তার পুরুষ ও বচনের সঙ্গে ক্রিয়াপদের পুরুষ ও বচনের যেন মিল থাকে, আর বিশেষ্য ও বিশেষণের মধ্যে লিঙ্গ বিভক্তি ও বচনের মিল থাকা চাই। এই দুটি নিয়ম সংস্কৃত বাক্বিধির প্রধান স্তম্ভ। এই দুটি নিয়ম মেনে চলা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু এই নিয়ম প্রথম থেকে না মানার ফলে অনিয়মের ত্রুটিপূর্ণ অভ্যাস গড়ে ওঠে। তবুও চেষ্টা, যত্ন ও সতর্কতা অবলম্বন করে এই দোষ দূর করা যায়। পূর্ণ একটা রচনা বা প্রবন্ধের মধ্যে প্রথমে থাকে ভূমিকা বা মুখবন্ধ, এবং শেষে উপসংহার, এবং মাঝখানে কয়েকটি অনুচ্ছেদ ভালো মন্দ, অন্যের মতামত প্রভৃতি নিয়ে বিষয়বস্তুর নানা আলোচনা দেখা যায়। কিন্তু অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে অত কিছু আলোচনার দরকার নেই। পাঠ্যসূচির নির্দেশ অনুসারে 4 বা 5টি বাক্যে আলোচ্য বিষয়ের উপর সংক্ষেপে অথচ এলোমেলো নয় এমনভাবে বক্তব্য প্রকাশ করতে হবে। সংস্কৃত বাগধারার জন্য সন্ধি প্রয়োগ করলে বাক্যগুলি শ্রুতিমধুর হয়। সন্ধি না জানা থাকলে সেখানে সন্ধি করা উচিত নয়। কয়েকটি প্রয়োজনীয় কথা। 1. অনুচ্ছেদের বাক্যগুলি ছোট ছোট হওয়া ভালো। 2. ভাষা সরল হতে হবে। 3. এখানে অনুচ্ছেদ বলতে একটি অনুচ্ছেদই বোঝায়, তাই কোনোভাবেই একের বেশি যেন না হয়। 4. ব্যক্তির উপর অনুচ্ছেদ লিখতে দিলে তাঁর জন্ম মৃত্যুর সালটা অন্তত সঠিকভাবে লিখবে। তার জন্য কয়েকজন বিখ্যাত মনীষীর জন্ম মৃত্যুর সাল আগে থেকে মুখস্থ রাখা জরুরি, আর তার শ্রেষ্ঠ কীর্তির কথা অবশ্যই বলতে হবে। 5. অন্য ভাষার উদ্ধৃতিও ব্যবহার করা যায়। 6. বিষয় মতো ছবি যোগ করতে হবে। অনুচ্ছেদ রচনা ব্র্যাকেটে প্রকৃতি বিষয়ক, জীবন বিষয়ক, নীতি শিক্ষা বিষয়ক। প্রভাতকাল। রমণীয় খলু প্রভাতকালা পূর্বস্যা দিশি উদেতি সূর্য অস্তিম সময়ে অস্তিনো সময়ে বিবিধানি কুসুমানি প্রস্ফুটন্তি বাতি চ স্নিগ্ধ সমীরণ বিগন্ধা মধুর কুজ্জন্তি। কৃষকা ক্ষেত্রাভিমুখ প্রয়ান্তি ছাত্রাশ্চ পাঠে চিন্ত নিবেশয়ন্তি ব্যয়ংকালো সর্বস্বই রোচতে। বাংলা অনুবাদ। প্রভাতকাল খুব সুন্দর। পূর্ব দিকে সূর্য উঠছে, এই সময় বিভিন্ন ফুল ফুটে আছে, সুন্দর স্নিগ্ধ বাতাস বইছে, পাখিরা মিষ্টি সুরে ডাকছে, কৃষকেরা ক্ষেতের দিকে যাচ্ছে এবং ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করছে। এই সময়টিকে সবাই পছন্দ করে। নোট: বিষয়গুলি বুঝে তৎসংক্রান্ত 2-4টি ছবি অনুচ্ছেদের আগেই যোগ করতে হবে। যেমন ধরো, ফুল গাছ ও সূর্য উঠছে একত্রে এমন ছবি, কৃষকেরা সকলে চাষের কাজে যাচ্ছে এমন এক ছবি। ঋতু না মধ্যে বর্ষাকাল দ্বিতীয়।
আষাঢ় শ্রাবণ বাষ্প অশ্ব স্থিতি নিদা ঘতা পিতা ধরণী বর্ষা গমে শীতলা ভবতি অস্তিম সময়ে জলোদ্ধরা প্রবলং বর্ষন্তি গ্রাম্য পথা পিচ্ছিলা ভবন্তি অতি বর্ষণেন তু প্লাবন ভবতি তথাপি রম্য বর্ষাকালা। বাংলা অনুপাত। ঋতুগুলির মধ্যে বর্ষাকাল দ্বিতীয়। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস ব্যাপ্ত করে এর অবস্থিতি। গ্রীষ্ম তাপিতা ধরণী বর্ষার আগমনে শীতল হয়। এই সময়ে মেঘ থেকে প্রবল বর্ষণ হয়। গ্রামের পথ সব পিচ্ছল হয়ে যায়। তবে অতি বর্ষণে বন্যা দেখা যায়। তাহলেও বর্ষাকাল রমণীয়। নোট: বর্ষাকালের 3-4টি ছবি নিবন্ধের উপরে লাগাও। যেমন প্রবল বর্ষণ হচ্ছে এমন ছবি, বন্যার ছবি, নদীতে বৃষ্টির সময় নৌকার ছবি ইত্যাদি। পৃষ্ঠা 151। শরৎকাল। ঋতুনা মধ্যে শরৎকাল তৃতীয়। বর্ষা পগমে তস্য আবির্ভাব ভবতি ভাদ্রাক্ষিণী বাষ্প ব্যাপ্ত অয়ং তিষ্ঠতি তদা মেঘ মুক্ত নব সুনির্মল ভাতি শোভন্তে চ শেফালিকা যুথিকাশ্চ কাশাশুকে রূপরম্য শারত নৈত্রাতস্ম বিধতে বটগীয়ানা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শারদী এবং অনুষ্ঠিয়তে। বাংলা অনুবাদ। ঋতুগুলির মধ্যে শরৎকাল তৃতীয়। বর্ষা চলে গেলে তার আবির্ভাব হয়। ভাদ্র এবং আশ্বিন মাস ব্যাপ্ত করে এই ঋতুর অবস্থান। তখন মেঘমুক্ত আকাশ পরিষ্কার শোভা দেয়। কাশফুলের রম্য রূপধারী শরৎ দৃষ্টির আনন্দ আনে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই শরতে অনুষ্ঠিত হয়। নোট: শরৎকালের 3-4টি ছবি নিবন্ধের আগে লাগাতে হবে। যেমন মেঘমুক্ত নির্মল আকাশের ছবি, নদীর ধারে কাশফুলে ভর্তি হয়ে আছে এমন ছবি, দুর্গাপূজার একটি ছবি। বসন্তকাল। বসন্ত হি ঋতুরাজ। সীতা পগমে অশ্ব আবির্ভাব সর্বত্র প্রাণ চাঞ্চল্য সূচয়তি। বসন্তকালে আম্র বৃক্ষেষু চ্যুত মঞ্জরি মুকুলিতা জায়তে কাননে কোকিল ঋতুরাজস্য দূত ইব বসন্তাগমনঃ ঘোষয়তি। অত্রেবকালে শুক্লপত্রভ্যাম আরাধ্যসে সর্বশুক্লা সরস্বতী। হোলিকা উৎসব নাম বসন্তোৎসব মধুমাস পূর্ণিমায়াম অনুষ্ঠিয়তে। অশোক কিংশুক বাস পরিধানা ধরণী রূপ রম্যা বিরাজতে। বাংলা অনুবাদ। বসন্ত হল ঋতুরাজ। শীত চলে গেলে এর আবির্ভাব সর্বত্র প্রাণ চাঞ্চল্যের সূচনা করে। বসন্তকালে আম গাছের মঞ্জরি মুকুলিত হয়। বনে কোকিল ঋতুরাজের দূতের মতো বসন্তের আগমন ঘোষণা করে।
এই জন্যেই শুক্লা পঞ্চমীতে সর্বশুক্লা সরস্বতীর আরাধনা করা হয়। হোলি উৎসব এই বসন্তকালের পূর্ণিমাতে পালন করা হয়। অশোক কিংসুকের বস্ত্র ধারণ করে ধরণী রূপ রম্মা হয়ে বিরাজ করে। নোট: বসন্তকাল সম্বন্ধীয় প্রকৃতির কয়েকটি ছবি লাগাতে হবে, যেমন আম গাছে মুকুল ধরেছে, কোকিল ডাকছে, সরস্বতী পূজা এবং হোলির ছবি ইত্যাদি। হিমালয়। হিমালয় সম্পূর্ণে ভূভাগে পর্বতানাঃ রাজা ওস্মিন সংসারে ये पर्वता सन्ति तेषु सदेषु उच्चतम प्राचीनतम श्रेष्ठतम भवति। अस्य क्रोडे भारतवर्ष अनेक भूभाग सन्ति। अयं पर्वत अस्माको पुराणेषु काव्येषु च बहुधा उल्लिखिता दृश्यन्ते। संस्कृत साहित्यस्य महाकवि कालिदास हिमालय स्मरति। अश्रुतरक्षया दिशि देशो देवतात्मा हिमालय नाम नगाधिराज। पूर्वापरि तो निधि बगाः स्थितो पृथिवा इव मानदण्ड इति। अस्मात् एवं हिमालयात् भारतवर्ष पवित्रता नदी गंगा प्रवहति। हिमालय पर्यटकानां कृते चित्तम आकर्षणीय विद्यते। बांगला अनुवाद। हिमालय सम्पूर्ण স্থলভাগের পর্বতের রাজা। সারা পৃথিবীতে যত পর্বত আছে সেগুলির মধ্যে উচ্চতম, প্রাচীনতম এবং শ্রেষ্ঠ। এর কোলে ভারতবর্ষের অনেক ভূভাগ আছে। এই পর্বতের কথা আমাদের পুরাণে, কাব্যে বহুবার উল্লিখিত হয়েছে। সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস হিমালয়কে এইভাবে স্মরণ করেছেন: অস্তুত্তরস্যাং মানদণ্ডাঃ। এই হিমালয় থেকেই ভারতের পবিত্রতম নদী গঙ্গা প্রবাহিত হয়েছে। হিমালয় পর্যটকদের কাছে চিরকাল আকর্ষণীয়। নোট: হিমালয়ের 5-6টি ভালো ভালো ছবি নিবন্ধের আগে দিতে হবে। গঙ্গা নদী। अस्माक देशे सर्वासु नदीषु गंगा प्रधाना पवित्रमा च वर्तते। इयं हिमालयात् निःसृता बंगोपसागरे पतिता भवति। अस्था पावने तटे विशाला प्राचीना नागर अवस्थिता सन्ति। हरिद्वार, प्रयाग, वाराणसी, पाटलिपुत्रम इत्यादय। गंगा भारतवर्षीयाना धार्मिक जीवनस्य परिचालिका। इदानीं गंगा दूषणम् अस्माकम् एका समस्या जातम्। अस्या परित्राणां वयं सर्वथा सचेष्टा भवते। बांगला अनुवाद। আমাদের দেশের সমস্ত নদীগুলির মধ্যে গঙ্গা প্রধান এবং পবিত্রতম। এই নদী হিমালয় থেকে উদ্ভূত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এর পবিত্র তটভূমিতে বিশাল এবং প্রাচীন নগরীগুলি অবস্থিত, যেমন হরিদ্বার, প্রয়াগ, বারাণসী, পাটলিপুত্র ইত্যাদি। গঙ্গা ভারতীয়দের ধার্মিক জীবনের পরিচালিকা। গঙ্গা দূষণ ইদানিং আমাদের এক সমস্যা। এর থেকে বাঁচার জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত। নোট: গঙ্গা নদীর প্রবাহ পথের একটি ছবি, গঙ্গার তীরে 2-3টি নগরীর ছবি, গঙ্গা স্নানের ছবি ইত্যাদি নিবন্ধ
লেখার আগেই যোগ করতে হবে। নদী পর্বতাৎ মালভূমে বা প্রবাহতি নদী। প্রথমত এক শীর্ণ প্রবাহ অন্তে প্রবাহৈচ মিলিন্তা প্রসারিতা ভুক্তা সমৃদ্ধ বেগা প্রবাহতি। নদ্যাস্তীরে শোভন্তে ক্ষেত্রাণি গ্রামো নগরাণি চ সা তস্যা কূলম উভয়ত প্রদেশান শাশ্বত মৃদাং করোতি। নদ্যা জলং হি अस्माक জীবতম বর্ষাসু কস্যাচিৎ নদ্যা রূপো ভয়ঙ্কর ভবতি। নদ্যা জলেন বৈদ্যুতিক শক্তি উৎপদ্যতে। তস্মাৎ নদী জীবানাম অতুলনীয় হিতং সাধয়তি। পৃষ্ঠা 152। বাংলা অনুবাদ। পর্বত থেকে মালভূমি বা মালভূমি থেকে নদীর উৎপত্তি হয়। প্রথমে একটি শীর্ণ প্রবাহ অন্য প্রবাহের সঙ্গে মিশে প্রসারিত হয়ে নদী বেগবতী মূর্তি ধারণ করে। নদীর তীরে অনেক ক্ষেত গ্রাম নগর দেখা যায়। নদী তার উভয় কূলকে শস্য সমৃদ্ধ করে। নদীর জল আমাদের জীবন। বর্ষার কোনো কোনো নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর জল থেকে জলবিদ্যুৎ তৈরি হয়, তাই নদী প্রাণীদের অতুলনীয় কল্যাণ সাধন করে। নোট: সাধারণভাবে নদীর গতি প্রকৃতি নিয়ে কয়েকটি ছবি যোগ করো। জলবিদ্যুৎ তৈরি হয়েছে এমন দু একটি বাঁধের ছবি দাও। বৃক্ষরোপণম দুষ্যন্তে ইদানীম अस्माक চতুর্দিক্ষু দূষণম অতিমাত্র বর্ধতে। জলদূষণম শব্দদূষণম বায়ুদূষণম বা ইয়ম বিপত্রা ভবাম তত্র বায়ুদূষণং বৃক্ষরোপণং নিরোধৃধু শকতে। ইদানীং বৃক্ষরোপণং উৎসব রূপেণ গণ্যতে। সমাজস্থ মান্যা মার্গ প্রান্তে বৃক্ষান রোপয়ন্তি। अस्माक যদি একেক জন একেক বৃক্ষ রোপয়ানি তহি সুস্থ জীবনার্থ তৎ মহদুপকারায় ভবিষ্যতি। অত বৃক্ষরোপণং একং মহং কার্যং ইতি ন সন্দেহ। বাংলা অনুবাদ। ইদানিং আমাদের চারিদিকে অতিমাত্রায় পরিবেশ দূষণ দেখা যাচ্ছে। জলদূষণ বা শব্দদূষণ বা বায়ুদূষণের দ্বারা আমরা বিপন্ন হচ্ছি। বায়ুদূষণ রোধ করার জন্য আমরা সচেষ্ট হতে পারি বৃক্ষরোপণের দ্বারা। ইদানিং বৃক্ষরোপণ উৎসব রূপে গণ্য হয়। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা রাস্তার ধারে বৃক্ষরোপণ করেছেন। আমরাও যদি একজন এক একটি বৃক্ষরোপণ করি তাহলে সুস্থ জীবনের জন্য সেটা বিরাট উপকার করবে। অতএব বৃক্ষরোপণ একটি মহৎ কার্য, এতে কোনো সন্দেহ নেই। নোট: বৃক্ষরোপণ অনুষ্ঠানে 3-4টি ছবি যোগ করো। স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষ যুব সমাজস্য জাগরয়িতা নাম স্বামী বিবেকানন্দ। তস্য পূর্ব নাম নরেন্দ্রনাথ আसीत्। সন তমে ঈশয়িয়ান্তে উত্তর কলিকাতাস্থ
দত্ত বংশ অজায়ত তস্য পিতরি খলু ভুবনেশ্বরী বিশ্বনাথ। যুবা বিবেকানন্দ আমেরিকা প্রদেশে বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মস্য মহিমান প্রচারিতবান। সন্ত রামকৃষ্ণ মিশন ইত্যাখর্ষ সংঘয়া প্রতিষ্ঠাতা আশিত। অয়ং জ্ঞানবীর কর্মবীর স্বামী বিবেকানন্দ 39তমে বয়সী ঈশৈবাদে ভূলোক পরিত্যাজ্য বায়ুলোক প্রতিষ্ঠবান। বাংলা অনুবাদ। ভারতবর্ষের যুব সমাজের উদ্বোধক স্বামী বিবেকানন্দ। তার বাল্যকালের নাম ছিল নরেন্দ্রনাথ। তিনি 1863 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার দত্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ও মার নাম ছিল বিশ্বনাথ ও ভুবনেশ্বরী। যুবক বিবেকানন্দ আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের মহিমা প্রচার করেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন নামক এক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। এই জ্ঞানবীর কর্মবীর স্বামী বিবেকানন্দ 1901 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। নোট: বিবেকানন্দের ছেলেবেলার ছবি, সন্ন্যাসী রূপে ছবি, রামকৃষ্ণ মিশনের ছবি যোগ করো। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বড্ডমাতু সুস্নাত মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গানা মেদিনীপুরম মণ্ডলস্য বীরসিংহ গ্রামে 1820তমে ঈশৈবাদে অজায়ত। তস্য পিতা আশিত ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা চ ভগবতী দেবী। মেধাবী বিদ্যাসাগর গ্রাম পাঠশালায় শিক্ষা সমাপ্ত কলিকাতায়াম আগত উচ্চ শিক্ষা লাভায় 20 বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ ইতি শিক্ষালয়ে মুখ্য পণ্ডিতরূপেণ কর্ম আরভত। ততঃ কালেন সঃ কলিকাতা সংস্কৃত মহাবিদ্যালয় অধ্যক্ষ অভবৎ। বঙ্গদেশস্য শিক্ষা প্রসারে তস্য অস্মি অমরা কীর্তি। 1891তমে ঈশৈবাদে বিদ্যাসাগর পরলোকগত। বঙ্গানুবাদ। বঙ্গমাতার সুসন্তান মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী। মেধাবী বিদ্যাসাগর গ্রামের পাঠশালাতে শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় এসেছিলেন। 20 বছর বয়সে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিত হিসাবে কাজে যোগ দেন। তারপর কালক্রমে তিনি কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। বাংলাদেশের শিক্ষা প্রসারে তাঁর অবদান অতুলনীয়। 1891 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ইহলোক ত্যাগ করেন। নোট: ঈশ্বরচন্দ্রের প্রচলিত 3-4টি ছবি যোগ করো। সংস্কৃত কলেজের একটা ছবিও দিতে পারো। রবীন্দ্রনাথ। সারদা দেবেন্দ্রনাথ কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ 1861তমে ঈশ্বরীবান্তে কলিকাতাস্থ জোড়াসাঁকো
ইত্যাখ্যে স্থানে অজায়ত। পৃষ্ঠা 153। বাল্যায়াৎ প্রভৃতি সর্ববিদ্যা শিক্ষা তস্য স্বগৃহে এবং আরক্ষা ইয়া বিদ্যালয়স্য পরিবেশ তস্য নাসিত অভীষ্ট তৎমপ্রীতে কাব্যে নাটকে গীতে বিবিধে স্বর নিবদ্ধে বঙ্গভাষায়া পরং গৌরবে সাধিতং। গীতাঞ্জলি রচয়িতা রবীন্দ্রনাথ নোবেল ইত্যাকর্ম বহু মানম উপায়নম অভলপ। বোলপুরে বিশ্বভারতী নামকর একর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তস্মা একা মহতি কীর্তি। বৈদেশিক শাসকানাম অত্যাচারম প্রতিবাদ করতু তেন নাইট উপাধি পরিত্যক্ত। 1941 ঈশাবিয়ান্তে রবীন্দ্রনাথ অমৃতলোক গতবান। সারদা এবং দেবেন্দ্রনাথের কনিষ্ঠ সন্তান হলেন রবীন্দ্রনাথ। 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকে তাঁর সব রকম শিক্ষা বাড়িতেই শুরু হয়েছিল, যেহেতু বিদ্যালয়ের পরিবেশ তাঁর কাছে মনোভূত ছিল না। তাঁর রচিত কাব্য, নাটক, গান, নানা রকম নিবন্ধ বাংলা ভাষার পরম গৌরব সাধন করেছে। গীতাঞ্জলি রচনা করে রবীন্দ্রনাথ বিশ্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার লাভ করেন। বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তাঁর অক্ষয় কীর্তি। বৈদেশিক শাসকদের অত্যাচারের প্রতিবাদ স্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন। 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ অমরলোকে প্রস্থান করেন। নোট: রবীন্দ্রনাথের কবিরূপে দু একটি মনোজ্ঞ ছবি দাও। গীতাঞ্জলির প্রচ্ছদের ছবি দাও। বিশ্বভারতী বিদ্যালয়ের গেটের ছবিও দেওয়া দরকার। নেতাজি সুভাষচন্দ্র। দেহিনে শোণিতম যদ্দামিতে খ্যাতো মাত্রম। ইত্যু কিত্তয়র্ষ স এবং মহান ভারতীয় পুত্র সুভাষচন্দ্র বসু তং বয়ং নেতাজি হত্যা ক্ষয়া অধিক জানি। ইদানীন্তয়ম ওড়িশা রাজ্যম কটক নগরে 1897 ঈশাব্দে তস্য জন্ম অভবৎ। তস্য পিতা জানকীনাথ বসু আसीत् কটক ন্যায়ালয়স্থ প্রথিতযশা ব্যবহারজীবী। অ্যাংলং শাসমম উপায়কন্তু স আজীবতম অচেষ্টত। দ্বিতীয় মহাসমর সময়ে সুগুপ্ত এবং ভারতবর্ষ সীমান্তম অতিক্রান্ত সিঙ্গাপুর দেশ ও আজাদহিন্দ ফৌজ ইত্যাখ্যাস
পরিচালায়াম যুদ্ধ সমাপ্তম ভারতবর্ষ খ্যাতোত্তরম ওপি লঙ্ঘম পরন্তু তস্য আগমন ন ঘটিতম। সম্ভবত তাইহুকো বিমান দুর্ঘটনাজনিত মরণম তস্মা অভবৎ। বাংলা অনুবাদ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যার এই উক্তি তিনি হলেন এক মহান ভারতবাসী, সুভাষচন্দ্র বসু। তাকে আমরা নেতাজি বলেই বেশি জানি। আধুনিক উড়িষ্যা রাজ্যের কটক নগরে 1897 সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবা জানকীনাথ বসু ছিলেন কটকের ন্যায়ালয়ের প্রথিতযশা আইনজীবী। ইংরেজ শাসনের অপসারণের জন্য সুভাষ আজীবন চেষ্টা করে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। তারপরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ নামে এক সৈন্যবাহিনী গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, কিন্তু সুভাষ আর ফিরে আসেননি। সম্ভবত তাইহুকো বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। নোট: নেতাজি বক্তৃতা দিচ্ছেন এমন ছবি, সেনার বেশে একটি ছবি, আজাদ হিন্দ ফৌজের কিছু ছবি দিলে ভালো হয়।